স্লপ কিংবা ঢাল সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা আমরা এখন দেখব এবং আমরা একদম ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করব, ডিপ লেভেলের নলেজ নেওয়ার চেষ্টা করব স্লপ কিংবা ঢাল সম্পর্কে। তো স্লপ এবং ঢাল সম্পর্কে জানার জন্য আমাদের প্রথমে একটা জিনিস নিয়ে আইডিয়া থাকতে হবে, সেটা হচ্ছে অক্ষ বা অ্যাক্সিস। আমরা জানি আমরা যদি 2Dর কথা বলি বা দ্বিমাত্রিক অ্যাক্সিসের কথা বলি তাহলে দুটো অ্যাক্সিস কাজ করে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। 2D মানে হচ্ছে 2 ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক অক্ষ, এবং এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর আমরা কিন্তু বিভিন্ন ধরনের পয়েন্ট বসাতে পারি এবং ওই সমস্ত পয়েন্টগুলোর মধ্যে কিন্তু আমরা সঞ্চারপথ তৈরি করতে পারি, দ্যাট মিনস একটা মুভিং পয়েন্ট তৈরি করতে পারি। তো এত কিছু দরকার নেই, আমি তোমাকে জাস্ট আরেকটা জিনিসের কথা বলবো, সেটা হচ্ছে ফাংশনের কথা বলবো। তোমরা ছোটোবেলা থেকে কিন্তু ফাংশনের ম্যাথ করে এসেছো। ফাংশন জিনিসটা কীরকম? ফাংশনের মধ্যে আসলে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে আমাদের ডোমেইন আর একটা হচ্ছে আমাদের রেঞ্জ। তো ডোমেইন রেঞ্জ এটাও একটু তোমাদের জন্য জটিল হয়ে যেতে পারে। আমি একদম সিম্পলি একটা ফাংশন দেখাচ্ছি। ধরো ওয়াই হচ্ছে একটা মান এবং এটা এক্সের উপর ডিপেন্ডেন্ট। কীভাবে ডিপেন্ডেন্ট? ধরো ওয়াইয়ের মানটা আমি দিলাম x+5, এটা একটা সমীকরণ আমি লিখলাম। আমি আরেকটা ফাংশন লিখলাম, ধরো y=x-5। তার মানে তুমি দুটো সমীকরণের মধ্যে দেখতে পাচ্ছ যে ওয়াইয়ের যে মানটা এটা সম্পূর্ণই এক্সের উপর নির্ভর করে। আসলে তাই ঘটানোর ঘটা, অর্থাৎ এক্স হচ্ছে একটা স্বাধীন চলক, ওয়াই হচ্ছে একটা অধীন চলক। তা এখন আমি যদি এই দুটো সম্পর্ককে গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে অনেকটা এরকম পাবো যে আমি যদি প্রথম ফাংশনটাকে গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। কেন ফাংশন বলছি? কারণ তুমি চাইলে ওয়াই যেটা আছে এই ওয়াইয়ের জায়গাটাতে f(x) লিখতে পারো, দ্যাট মিনস এই জিনিসটাকে আমরা চাইলে f(x) হিসেবে লিখতে পারি। এখানেও সেম, আমরা ওয়াইয়ের জায়গায় ইচ্ছে করলে f(x) লিখতে পারি। তাহলে f(x) হচ্ছে এক্সের একটা ফাংশন এবং এক্ষেত্রে এই f(x)টা টোটালি এক্সের উপর ডিপেন্ড করে, এক্সের মানের উপর ডিপেন্ড করে। তাহলে দেখো আমি এক্স অক্ষ বরাবর নিলাম একটা রেখা, ওয়াই অক্ষ বরাবর নিলাম দুটো অক্ষ বা কি বলবো দুটো অ্যাক্সিস নিলাম। এখন আমি ধরলাম যে প্রথম কন্ডিশনটা দেখো, ধরা যাক এটার জন্য আমি এক্সের মানটা কথার কথা একদম শূন্য রাখলাম, দ্যাট মিনস এই শূন্য রাখলাম এক্সের মান, অর্থাৎ এক্স বরাবর আমরা কোনো দূরত্ব অতিক্রম করলাম না। তখন ওয়াইয়ের মান কত হবে? তুমি যদি এক্স শূন্য রাখো ওয়াইয়ের মান হবে হচ্ছে 5। কোন দিকে 5 হবে? পজিটিভ দিকে 5 হবে। তাহলে আমি চোখের আন্দাজে পজিটিভ দিকে এখানে একটা 5 বিন্দু ধরলাম। তাহলে এই বিন্দুটাই তখন কি নির্দেশ করবে? আমাদের এক্সের মান 0 এবং ওয়াইয়ের মান হচ্ছে 5। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক তখন কি হবে? অবশ্যই 0,5 হবে। এখন তুমি যদি এই বিন্দুটার একটা নাম দাও, ধরা যাক এটা হচ্ছে এ। এরপরে তুমি করলে কি? তুমি এক্সের মানটা একটু বাড়ালে, ধরো এক্সের মানটা আমি এখন 1 দিলাম। এক্সের মান 1 মানে হচ্ছে ও এই জায়গাটাতে মোটামুটি বসে আছে। তাহলে এক্সের মান যদি 1 হয় ওয়াইয়ের মান তখন কত হবে? অবশ্যই 6 হবে, যেহেতু 1-এর সাথে 5 যোগ করলে 6 হয়। তো তুমি তখন 6টা কোথায় পাবে? যেহেতু এ ছিল এখানে 5, ধরে নাও এই লেভেলটা হচ্ছে 6-এর লেভেল, তাহলে তুমি এই জায়গাটাতে একটা বিন্দু পাবে এবং এই বিন্দুটাকে আমি বি ধরে নিলাম এবং বি বিন্দুর স্থানাঙ্ক যেটা পাবো আমরা সেটা হবে কত? 1,6, অর্থাৎ এক্সের মানটা হচ্ছে 1, ওয়াইয়ের মানটা হচ্ছে আমাদের এখানে 6। তারপর তুমি এক্সের মানটা আরও এক একক বাড়াও, দ্যাট মিনস 2 বসাও, তাহলে তখন ওয়াইয়ের মানটা হবে 7। তাহলে এক্সের মান 2 ধরো এই জায়গাটাতে রয়েছে আর ওয়াইয়ের মান 7 মানে হচ্ছে ধরো এই লেভেলে রয়েছে, আমি এই লেভেলে একটা পয়েন্ট দিলাম। তাহলে এই পয়েন্টটা যদি এখানে লিখি, ধরে নাও এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট এবং ওর স্থানাঙ্ক হচ্ছে 2,7। আমি জাস্ট এই 3টা পয়েন্ট দিয়ে তোমাদেরকে দেখাই। তুমি দেখতে পাচ্ছ এক্সের মানটা যখন আমরা বাড়াচ্ছি তখন আলটিমেটলি কিন্তু ওয়াইয়ের মানটাও বাড়ছে। এক্সের মান যখন 0 ওয়াইয়ের মান অলরেডি 5, এক্সের মান যখন 1 ওয়াইয়ের মান তখন 6, এক্সের মান যখন 2 ওয়াইয়ের মান তখন 7। এবং আমরা যে বিন্দুগুলো পেয়েছি তুমি যদি এই বিন্দুগুলোকে যোগ করে দাও তাহলে দেখবে এই বিন্দুগুলো কিন্তু একটা স্ট্রেট লাইন বা সরলরেখা তৈরি করছে এবং এই বিন্দুগুলোর প্রত্যেকটার একটা দারুণ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হচ্ছে কি, এক্সের মান যদি আমি বাড়াই তাহলে ওয়াইয়ের মানটা কিন্তু বাড়ছে, তাই না? সেম বৈশিষ্ট্য আর কি। তাহলে আমরা প্রথম যে ইকুয়েশনটা পাচ্ছি এই ইকুয়েশন থেকে একটা জিনিস কনফার্ম যে আমি যদি এক্সের মান বাড়াই অবশ্যই ওয়াইয়ের মানটা বাড়বে বা এক্স হচ্ছে ওয়াইয়ের সমানুপাতিক। এবং তোমাদেরকে আমি যদি দ্বিতীয় ইকুয়েশনটা নিয়েও সলভ করতে বলি তাহলে তোমরা কিন্তু একটু অন্যরকম রেজাল্ট পেতে পারো। কীরকম রেজাল্ট আমি জাস্ট একটু দেখাচ্ছি তোমাদেরকে। আমি ধরো আরও একটা অ্যাক্সিস আঁকলাম এখানে, ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তারপর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, মোটামুটি লেভেলের একটা আঁকলাম ওয়াই এবং এক্স। এখন তুমি করলে কি 2 নম্বর ইকুয়েশনটার দিকে তাকাও, এখানে আমি এক্সের মানটা আস্তে আস্তে বাড়াবো, দেখো কি হয়। তুমি ধরো প্রথমে এক্সের মানটা আমরা এখানে রাখলাম 0, এক্সের মান যখন 0 রাখবে ওয়াইয়ের মানটা কিন্তু আলটিমেটলি তখন হয়ে যাবে -5। তাহলে এটা নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করবে, দ্যাট মিনস ওয়াইয়ের মানটা এখন নেগেটিভ দিকে -5 হয়ে থাকবে। তো তখন তোমার যে পয়েন্টটা থাকবে সেটা কাজ করবে মোটামুটি এরকম একটা লেভেলে। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হবে 0, -5, যেহেতু -5 হচ্ছে এখানে কোটি।
তারপরে তুমি যদি এক্স এর মানটা একটু বাড়িয়ে 1 বানাও, তখন ওয়াই এর মানটা হয়ে যাবে কি 1 - 5, দ্যাট মিনস -4 হয়ে যাবে। তাহলে এক্স এর মান 1 হচ্ছে ধরো এখানে, এবং ওয়াই এর মানটা হবে কি তখন -4। তাহলে -4টা ধরো এই জায়গাটাতে কাজ করবে, তখন পয়েন্টটা হবে এখানে। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হবে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে আমাদের -4। আবার তুমি যদি এক্স এর মান এখন বাড়িয়ে 2 বানাও, তখন কিন্তু দেখবে ওয়াই এর মানটা হবে -3। তো তুমি ধরে নাও এক্স এর মান 2 এখানে, আর ওয়াই এর মান -3 যেটা, সেটা হচ্ছে এখানে, মানে মোটামুটি ধরে নিলাম। তো আমি এই 3টা পয়েন্টকে যখন এভাবে পেয়ে গেলাম, এদেরকে যোগ করলেও তুমি কিন্তু দেখতে পাবে এখানে একটা সরলরেখা কাজ করছে, তাই না? সুন্দর একটা সরলরেখা কাজ করছে। আমি যদি ঠিকমতো আঁকি, তাহলে এই হচ্ছে আমাদের সরলরেখাটা। এখানেও কিন্তু সেম ঘটনা ঘটছে, অর্থাৎ তুমি যদি এক্স এর মান বাড়াতে থাকো, আমাদের ওয়াই এর মানটাও কিন্তু বাড়তে থাকবে, তাই না? তার মানে এখানেও কিন্তু এক্স এবং ওয়াই একে অপরের সমানুপাতিক। তো আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এক্স এর মানের সাথে ওয়াই এর মানটা কিন্তু নির্ভর করে, এবং এই নির্ভরশীলতা কিন্তু একে অপরকে সমানুপাতিক হারে বাড়াচ্ছে। এখন সব ধরনের ফাংশনে যে এক্স সমানুপাতিক ওয়াই হবে তা না। আমি এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি। আমরা অন্য একটা সম্পর্ক দেখি। সম্পর্কটা একটু অন্যরকম। দেখো, এখানে আমরা যেহেতু সরলরেখাগুলো পেয়েছি, এর মানে এই না যে আমরা সবসময় এরকম সরলরেখা পাবো, এবং এই সরলরেখার মতো সম্পর্কগুলোকে বলা হয় লিনিয়ার সম্পর্ক বা সরলরৈখিক সম্পর্ক। এমনও কিছু সম্পর্ক আছে যেগুলো একটু অন্যরকম। যেমন আমি যদি বলি যে এরকম একটা সম্পর্ক, কোন একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এবং বর্গক্ষেত্রের বাহুর যে দৈর্ঘ্য যদি বর্গ করি, সেটা হবে কি তার ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের বাহু এবং তার ক্ষেত্রফলের মধ্যে যদি সম্পর্ক তৈরি করি, তাহলে সেটা কেমন হবে? সেক্ষেত্রে আমাদের এক্স এর মান হচ্ছে স্বাধীন, এবং এক্স এর মান হিসেবে কাজ করবে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এবং ওয়াই এর মান হচ্ছে অধীন, এবং ওয়াই হিসেবে কাজ করবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা। তাহলে তুমি যদি এখন একটা নতুন গ্রাফ তৈরি করো, যে গ্রাফের মধ্যে আমরা এক্স অক্ষ বরাবর কোনো একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যকে বসাবো, ওয়াই অক্ষ বরাবর আমরা ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বসাবো, তাহলে আমাদের গ্রাফটা হবে অনেকটা এরকম। তাহলে এক্স অক্ষ বরাবর আমি কেবল এ বসাবো, এ মানে হচ্ছে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য, আর ওয়াই অক্ষ বরাবর আমি বসাবো এ স্কয়ার, যেটা হচ্ছে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্যের বর্গ, বা বলা যায় টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কেননা তোমরা জানো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে কি এ স্কয়ার। এখন আমি যদি এর মানটা 0 রাখি, তাহলে ক্ষেত্রফল কি 0 হবে, তাই না? এর মান আমি যদি 1 করি, ক্ষেত্রফল হবে হচ্ছে 1। তার মানে আমাদের ক্ষেত্রফল এই বরাবর 1 থাকলে এখানে একটা পয়েন্ট পাবো। বাট আমি যদি এর মান 2 করি, ক্ষেত্রফল কিন্তু আর 2 থাকবে না, সেটা 2 × 2, দ্যাট মিনস 2 স্কয়ার হয়ে 4 হয়ে যাবে, এবং 4 এর অবস্থানটা কিন্তু একটু উপরে থাকবে। তার মানে এই জায়গাটাতে আমাদের 4 চলে আসবে। আবার আমি যদি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 3 ইউনিট করি, 3 সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, মিটার হতে পারে, তখন কিন্তু ক্ষেত্রফল হবে আরও বেশি, দ্যাট মিনস 3 × 3 = 9 হবে। তার মানে তখন আমাদের এটা আসবে আরও উপরে। এবং তুমি যদি এই প্রত্যেকটা পয়েন্ট এখন যোগ করো, তাহলে দেখতে পাবে আমাদের এই পয়েন্টগুলো কিন্তু আর এখন কোনো সরলরেখা মেনটেন করছে না, তারা একটা অন্যরকম গ্রাফ মেনটেন করছে। আচ্ছা, ঠিকমতো যোগ করা হয়নি, জাস্ট আমি ঠিকমতো যোগ করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু সরলরেখা না, বা এই সম্পর্কটা কিন্তু লিনিয়ার না, এটা হচ্ছে টোটালি নন লিনিয়ার। তার মানে আমরা ফাংশনের মধ্যে দেখলাম যে এক্স এর মান যদি বাড়ে, ওয়াই এর মানটা বাড়ে, কিন্তু এই বাড়াটা মাঝে মাঝে লিনিয়ার বা সরলরৈখিক হতে পারে, অথবা নন লিনিয়ার বা সরলরৈখিক না এমনও হতে পারে। তাহলে এই কেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান যদি বাড়াই, আমাদের ওয়াই এর মানটা বাড়বে, বাট এই বাড়ার পরিধিটা হচ্ছে আমাদের লিনিয়ার না বা সরলরৈখিক না। অর্থাৎ সামান্য পরিমাণ এক্স বাড়ালে আমাদের ওয়াই এর মানটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। তুমি যদি এখন কথার কথা এর মানটা যদি 4 করো, তাহলে আমাদের এ স্কয়ার যেটা বা ক্ষেত্রফল, সেটা কিন্তু 16 হয়ে যাবে। তার মানে 16 কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। তো এই ধরনের সম্পর্ক কিন্তু আমরা দেখতে পাই এক্স এবং ওয়াই এর মধ্যে। এবং সব ক্ষেত্রে যে আমাদের সম্পর্কটা এরকম একটা বাড়লে আরেকটা বাড়ে তা না, এমনও কিছু সম্পর্ক আছে যেখানে এক্স এর মান বাড়লে ওয়াই এর মানও কমতে পারে। কীরকম? সেটা হচ্ছে ধরো তোমার ফেল করার চান্স, দ্যাট মিনস তুমি যদি ভালো পড়ো, পড়ালেখার সাথে তোমার ফেল করার চান্সটা আর কি। তো ধরো আমি পড়ালেখাটাকে এক্স অক্ষ বরাবর বসালাম, দ্যাট মিনস তুমি কত ঘন্টা পড়ালেখা করছো। ধরো তুমি দিনে হচ্ছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এভাবে করে পড়ালেখার মাত্রাটা বাড়াচ্ছ, আর তোমার ফেল করার যে চান্সটা, সেটা যদি এফ ধরি, তাহলে সেটা কিন্তু অবশ্যই কমতে থাকবে, তাই না? তুমি যত বেশি পরিমাণ সময় পড়ালেখা করবে, তত বেশি তোমার ফেল করার চান্সটা কমে যাবে। তাহলে আমি যদি এরকম একটা গ্রাফ তৈরি করি, যে গ্রাফের ওয়াই অক্ষ বরাবর থাকবে তোমার পরীক্ষায় ফেল করার চান্স, আর এক্স অক্ষ বরাবর থাকবে তুমি দিনে কত ঘন্টা পড়ালেখা করো, তখন দেখবে যে তুমি যদি খুব কম পরিমাণ সময় পড়ালেখা করো, দ্যাট মিনস প্রায় 0 পরিমাণ সময়
আমি যদি এটাকে আওয়ার ধরি তখন কিন্তু তোমার ফেল করার চান্স অনেক বেশি থাকবে। তখন আমরা এরকম একটা জায়গায় পয়েন্ট পাবো। তুমি যদি আস্তে আস্তে তোমার পড়ালেখাটা বাড়াও, ধরো 1 ঘন্টা, তোমার ফেল করার চান্সটা একটু কমবে। তুমি যদি আরও বেশি পরিমাণ পড়ালেখা বাড়াও, তোমার ফেল করার চান্স আরও কমবে। আরও বেশিক্ষণ পড়ো, ফেল করার চান্স আরও কমবে। আরও বেশিক্ষণ পড়ো, আরও কমবে। তার মানে আমরা এখানেও একটা এমন গ্রাফ পাচ্ছি যেখানে স্বাধীন চলক যেটা দ্যাট মিনস এক্স, ওর সাপেক্ষে আমাদের অধীন চলক দ্যাট মিনস ওয়াই বা ফেল করার যে চান্সটা এটা কিন্তু কমে যাচ্ছে। জাস্ট এভাবে আমি আঁকলাম। তো এটা যদি আমি আঁকি তাহলে আমি বলতে পারি এখানে আমি যতক্ষণ পড়েছি আমি এক্স অক্ষ বরাবর রিডিং বা পড়ালেখা করার জন্য আর দিলাম, আর ওয়াই অক্ষ বরাবর ফেল করার জন্য ফাংশনটাকে এফ দিলাম। তাহলে তুমি যতক্ষণ বেশি পড়বে সেটা কিন্তু টোটালি ব্যস্তানুপাতিক থাকছে কার সাপেক্ষে? আমাদের ফেল করার সাপেক্ষে। তাই তুমি যত বেশি পড়বে তত বেশি তোমার ফেল করার চান্সটা কম থাকবে। তুমি যত কম পড়বে তোমার কিন্তু ফেল করার চান্সটা তত বেশি থাকবে। তাহলে এখানেও কিন্তু আমি এক্সের সাপেক্ষে ওয়াইয়ের একটা রিলেশন পাচ্ছি, যেখানে এক্স বাড়লে ওয়াই কমে, এক্স কমলে ওয়াই বাড়ে। এবং আমরা আরও কিছু ফাংশন বা রিলেশন দেখতে পারি। এর মধ্যে খুবই বিখ্যাত একটা রিলেশন হচ্ছে কি, যে কনস্ট্যান্ট রিলেশন। কনস্ট্যান্ট রিলেশন মানে হচ্ছে কি, ধরো কীভাবে বোঝাই, হ্যাঁ আমি এভাবে বোঝাতে পারি। ধরো আচ্ছা আমি কীভাবে কি এক্সাম্পল দেব, আচ্ছা আমি আমার মোটিভেশন নিয়ে এক্সাম্পল দিই, ঠিক আছে? ধরো আমার মোটিভেশনটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। কিসের মোটিভেশন? ভিডিও বানানোর, লেকচার বানানোর বা তোমাদের জন্য ক্লাস বানানোর মোটিভেশনটা, এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। এবং তোমরা যারা স্টুডেন্ট আছো, এই স্টুডেন্টটা এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আমি দিলাম। তো এখন মোটিভেশন ভার্সেস স্টুডেন্ট এটা কিভাবে কাজ করে দেখাই। তো আমার ক্ষেত্রে যেটা কাজ করে সেটা হচ্ছে, যদি আমি এক্স অক্ষ বরাবর স্টুডেন্টের রেসপন্সিবিলিটি দেখি, বা বলা যায় স্টুডেন্ট কীরকম আচরণ করছে আমার সাথে, এই ক্লাসগুলোর নিচে কীভাবে কমেন্ট করছে, বা আমাকে কী ধরনের মেসেজ করছে প্রতিদিন, বা কী ধরনের অভিযোগ করছে, ওপিনিয়ন জানাচ্ছে, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর আমি রাখলাম। তার মানে স্টুডেন্টের ওপিনিয়ন যেটা, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর থাকবে, আর আমার যে ভিডিও বা ক্লাস বানানোর মোটিভেশন এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে। এখন মজার বিষয় হচ্ছে, তোমাদের থেকে যত বেশি ওপিনিয়ন পাই বা যত ধরনের নেগেটিভ মন্তব্য পাই বা পজিটিভ মন্তব্য পাই, কোনোটাই আমার মোটিভেশন লেভেলকে নামাতে পারে না। এর মানে হচ্ছে আমার মোটিভেশন একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড ছিল। তো তোমরা যত বেশি পরিমাণ ওপিনিয়ন দাও না কেন, হতে পারে সেটা নেগেটিভ বা পজিটিভ যা খুশি হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে আমার মোটিভেশন কিন্তু সেম থাকে। আমি প্রতিদিন একটা নির্দিষ্ট টার্গেট ফলো করে ক্লাসগুলো বানাই। তার মানে আমার মোটিভেশনটা এখানে কোনো প্রকার ইফেক্ট ফেলছে না তোমাদের ওপিনিয়নের উপর ভিত্তি করে। তাই এক্ষেত্রে আমি যে গ্রাফটা পাবো, এই গ্রাফটা কিন্তু একদম সরল রৈখিক গ্রাফ, এবং এই গ্রাফটা কিন্তু বাড়ছে না। দ্যাট মিনস এটা ডাউনও হচ্ছে না, আবার উপরে উঠছে না। তাহলে আমার মোটিভেশনটা খুব বেশি পরিমাণ বাড়েও না, খুব বেশি পরিমাণ কমেও না, অ্যাভারেজ একটা ভ্যালুতে থাকে, তোমাদের থেকে যত ধরনের রেসপন্স পাই তার উপর ভিত্তি করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটালি আমাদের এক্স অক্ষের বরাবর বা এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু কোনো ভ্যালু চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা হচ্ছে একটা বিশেষ ধরনের গ্রাফ। তো আমরা এখানে টোটাল 3 ধরনের গ্রাফ দেখেছি। এক ধরনের গ্রাফে আমরা দেখতে পাচ্ছি ফাংশনের ক্ষেত্রে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই বরাবর ভ্যালুগুলো একে অপরের সমানুপাতিক। আরেক ধরনের গ্রাফে দেখলাম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ভ্যালুগুলো একে অপরের ব্যস্তানুপাতিক। ফাইনালি আরেকটা দেখলাম এক্স অক্ষ টোটালি ডিপেন্ড করে না ওয়াই অক্ষের উপর, মানে ওয়াই অক্ষ বরাবর ভ্যালুটা কখনোই ডিপেন্ড করে না এক্স অক্ষের উপর। আমি এক্সের মান বাড়াই বা কমে যা খুশি করি না কেন, ওয়াই অক্ষ বরাবর ভ্যালুটা সেম থাকে, যেমন আমার মোটিভেশন। তো এই 3 ধরনের জিনিস কেন দেখালাম, কারণ এখান থেকে আমরা ঢালের বা স্লপের একটা কনসেপ্ট পেতে পারি। তো এখন ঢালের কনসেপ্টটা আসলে এরকম যে, আমি যদি প্রথম ফাংশনটা তোমাদেরকে দেখাই, এখানে আমরা এক্সের মান 0 থেকে শুরু করে 1 2 3 4 5 পর্যন্ত বাড়িয়েছি, এবং প্রতিবার বাড়ানোতে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াইয়ের মানটাও কিন্তু 1 করে করে বাড়ছে। দেখো প্রথমে এক্সের মান ছিল 0, ওয়াইয়ের মান ছিল তখন 5, এক্সের মান 1 বাড়িয়েছি, ওয়াইয়ের মান 1 বেড়েছে, এক্সের মান 1 বাড়িয়েছি, আবার ওয়াইয়ের মানটা 1 বেড়েছে। তো এই যে এক্স অক্ষ বরাবর বা এক্স অ্যাক্সিস বরাবর আমি যদি কোনো ভ্যালু বা মানকে 1 করে করে বাড়াই বা ইউনিট ভ্যালু করে করে বাড়াই, তাহলে ওই ইউনিট মানে হচ্ছে 1 বা একক ভ্যালু, তাহলে ওই 1 করে করে বাড়ানোর জন্য আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর যে মানটুকু বাড়বে ওই মানটাই হচ্ছে আমাদের ঢাল। তার মানে বিষয়টা এরকম যে এক্স অক্ষ বরাবর তুমি যদি কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট রাশিকে বা ভ্যালুকে এককভাবে বাড়াও বা এক একক করে করে বাড়াও,
ওই জন্য আমাদের ওয়াই অক্ষ বরাবর যতটুকু পরিমাণ মান বাড়বে ওয়াই অক্ষ বরাবর ওই মানটাই হচ্ছে কি আমাদের এখানে ঢাল। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে ওয়াই অক্ষ বরাবর মানটা 1 করে করে বাড়ছে। তাহলে আমি বলতে পারি ওয়াই অক্ষ বরাবর যেহেতু 1 করে করে বাড়ছে, তাহলে আমাদের এই ইকুয়েশনের জন্য এবং এই গ্রাফের জন্য ঢালের মানটা হচ্ছে শুধুমাত্র 1। আবার দেখো, আমার যদি মোটিভেশনের কথা বলি, তাহলে তোমরা মোটিভেশনের এই কেসে দেখতে পারো যে এক্স অক্ষ বরাবর ধরো তোমার স্টুডেন্টের ওপিনিয়ন ধরো প্রথম দিন আসলে 1টা, পরের দিন আসলে হচ্ছে 2টা, পরের দিন 3টা করে, পরের দিন 4টা করে। তো এরকম অনেকগুলো নেগেটিভ মন্তব্য আসতে পারে বা পজিটিভ মন্তব্য আসতে পারে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা করে। প্রতি ক্ষেত্রে কিন্তু আমার মোটিভেশন লেভেল সেম। দ্যাট মিনস আমি প্রতি ক্ষেত্রেই আমার ভিডিও বানানোর যে স্টেমিনি বা স্ট্রেংথ সব কিছু সেমই থাকে, একই রকম থাকে। তাহলে আমি বলতে পারি না যে এক্স অক্ষে বরাবর 1 করে করে যখন মানটা বাড়ছে ওয়াই অক্ষ বরাবর কিন্তু ওই মানগুলো আর বাড়ছে না। দ্যাট মিনস একটা ফিক্সড মান আমি এখানে পাচ্ছি। তো ওয়াই অক্ষ বরাবর যেহেতু কোনো মান বাড়ছে না, প্রতিবারই আমি ফিক্সড মান পাচ্ছি, তাই আমাদের এই গ্রাফের জন্য যদি আমি স্লপের কথা বলি, তাহলে এই স্লপের মানটা হবে অবশ্যই 0। কেননা এক্স অক্ষ বরাবর কোনো একটা কিছুর মান যদি চেঞ্জ হয় 1 একক করে করে, ওর সাপেক্ষে ওয়াই অক্ষ বরাবর যদি কোনো মান চেঞ্জ না হয়, তাহলে ওই সমস্ত গ্রাফের ক্ষেত্রে আমাদের স্লপ হবে টোটালি 0। তাহলে আমরা স্লপের আরেকটা ডেফিনেশন দিতে পারি যে কোনো একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলকের ইউনিট পরিমাণ বা একক পরিমাণ পরিবর্তনের ফলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চলকের যে মানের পরিবর্তন হয় সেটাই হচ্ছে স্লপ। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চলক হচ্ছে এক্স অক্ষ বরাবর মান। তাহলে এক্স অক্ষ বরাবর মানের একক পরিমাণ বা ইউনিট পরিমাণ পরিবর্তনের জন্য ওয়াই অক্ষ বরাবর মানের যে পরিমাণ পরিবর্তন বা চেঞ্জ হয় ওই চেঞ্জটাই হচ্ছে আমাদের স্লপ। তো এখন এটাকে কিভাবে আমরা ডিফাইন করব? তো চলো আমরা আরেকটা ছবি দেখে ফেলি। ধরো আমি এখানে তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে অনেকটা এরকম যে আমি জাস্ট গ্রাফ আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্স অ্যাক্সিস বরাবর আঁকলাম এবং ওয়াই অ্যাক্সিস বরাবর গ্রাফ আঁকলাম। আমি এখন একটা সম্পর্ক তোমাদেরকে দেখাবো এবং প্রতিটা সম্পর্ক কি এক একটা ফাংশন হিসেবে কিন্তু কাজ করে। আমি ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ বরাবর একটা সম্পর্ক তোমাদেরকে দেখাচ্ছি। সম্পর্কটা অনেকটা এরকম যে ধরো তুমি একদম 0 বছর বয়সে, মানে একদম শুরুতে একটা ব্যবসা বিজনেস দাঁড় করাচ্ছে। আচ্ছা, আমি বিজনেসের কথা বাদ দিই, আমি বিজনেসের দিকে যাব না, আমি আমার একাডেমির কথা বলি। দ্যাট মিনস ওই ডিমের কথা বলি। তো ওই ডিমের কথা যদি আমি বলি, ধরো আমার এখানে এক্স অক্ষ বরাবর একটা সময় থাকবে বা টাইম ডিউরেশন থাকবে, আর ওয়াই অক্ষ বরাবর আমার থাকবে হচ্ছে স্টুডেন্ট সংখ্যা। দ্যাট মিনস কতজন সাবস্ক্রাইব করেছে, কতজন জয়েন হয়েছে আমার একাডেমিতে সেটা। তো আমি ধরলাম একদম 0 বছরে, দ্যাট মিনস আমি যাত্রা শুরু করেছি কত 2023, অর্থাৎ 2023 সাল। তো 2023 সালটা হচ্ছে আমার কাছে একদম ইনিশিয়াল টাইম। ওই সময়টাতে ধরো স্টুডেন্ট ছিল না, ভালো কথা। হুট করে আমি যদি ধরো কথার কথা 2025 সালের কথা বলি, তাহলে এই 2 বছরে ধরো স্টুডেন্ট হয়েছে আমার কতজন একাডেমিতে, কথার কথা ধরো 10,000। তারপর আমি ধরলাম এরপরে 2 বছর পর আরও 2027 সাল, তখন আমি ধরলাম আমার স্টুডেন্ট হয়েছে কত, কথার কথা 14,000 ধরে নিলাম আর কি। তারপরে ধরো আরও 2 বছর পর 2029 সাল, তখন আমার স্টুডেন্ট হয়েছে ধরো 18,000। তো যদিও এত কম হবে না, আরও বেশি হবে আশা করি, তো আমি ধরে নিলাম আর কি। তো এখন আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এগুলোকে পয়েন্ট আকারে ডিনোট করি, তাহলে দেখতে পাচ্ছ এখানে একটা পয়েন্ট হবে, এই জায়গাটাতে একটা পয়েন্ট হবে, ঠিক এই জায়গাটাতে একটা পয়েন্ট হবে, এবং এখানে কিন্তু আরেকটা পয়েন্ট হবে। পয়েন্টগুলো কীভাবে দিয়েছি, জাস্ট এগুলোকে ডট ডট করে তুমি যদি যোগ করে দাও, তাহলে এই জায়গাগুলোতে একটা পয়েন্ট পাবে। তাহলে এই যে আমরা পয়েন্টগুলো পাচ্ছি, এই পয়েন্টগুলো কী নির্দেশ করছে যে সময়ের সাথে সাথে কিন্তু আমার স্টুডেন্টের সংখ্যা বাড়ছে, এবং সময়ের সাথে সাথে যেহেতু স্টুডেন্টের সংখ্যা বাড়ছে, তাহলে আমরা এখানে এরকম একটা গ্রাফ কল্পনা করতে পারি। তো এখন তুমি যদি গ্রাফ আঁকতে চাও, তাহলে অবশ্যই তোমাকে প্রত্যেকটা পয়েন্ট যোগ করে দিতে হবে। তো আমি প্রথমটার সাথে দ্বিতীয় পয়েন্ট যোগ করলাম, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, আচ্ছা যোগটা করলাম এরকমভাবে, তৃতীয়টার সাথে চতুর্থটা, এবং এই যোগফলটা কিন্তু একটা সরলরেখা। যদিও দেখে বোঝা যাচ্ছে না সরলরেখা নাকি, বাট তোমরা যদি স্কেল দিয়ে আঁকো তাহলে এটা টোটালি একটা সরলরেখার মতো গ্রাফ নির্দেশ করবে। এখন এই রেখার মধ্যে আমি যদি এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট সময় বা টাইম পিরিয়ড নিই, এটা আসলে আমাদের 2 ইয়ার দেখাবে, এবং এই 2 বছরে আমি দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টের সংখ্যা কত হয়েছে, মোটামুটি 10,000-এর মতো, তাই না? এতটুকু হয়েছে। পরবর্তী 2 বছরের কথা যদি তুমি ধরো, তাহলে তুমি দেখতে পাবে এখানে স্টুডেন্ট কত হয়েছে, এটা হচ্ছে 2 ইয়ার, আর এই পর্যন্ত সময় আমার স্টুডেন্ট বেড়েছে হচ্ছে 4,000 করে, এবং তারপর এখানে আরেকটা 2 ইয়ার পাচ্ছি বা 2 বছর পাচ্ছি। এই 2 বছরে তুমি দেখতে পাচ্ছ আমার স্টুডেন্ট বেড়েছে কত, 4,000 করে। তার মানে প্রতি 2 বছরে আমার স্টুডেন্ট কত করে বাড়ছে, 4,000 করে বাড়ছে। তাহলে আমি বলতে পারি না যে
2 ইয়ার এতটুকু সময় ধরে আমার স্টুডেন্ট বাড়ছে প্রতিবার 4,000 জন করে। সুতরাং আমি যদি 1 ইয়ারের কথা বলি তাহলে 1 বছরে কতটুকু পরিমাণ স্টুডেন্ট বাড়বে, অবশ্যই ঐকিক নিয়ম করলে উপরে বসবে হচ্ছে 4,000, নিচে বসবে হচ্ছে 2 ইয়ার। তো এটা যদি কাটাকাটি করো তাহলে তুমি পাবে হচ্ছে 2,000। তো এই যে 2,000টা পাচ্ছ, এটা কিভাবে পাচ্ছ, যে প্রতি 1 বছরে কতটুকু পরিমাণ স্টুডেন্ট সংখ্যা বাড়ছে সেই সংখ্যাটা। তাহলে আমরা এখানে 1 ইয়ারটা করেছি কি অক্ষ বরাবর, অবশ্যই এক্স অক্ষ বরাবর, এবং স্টুডেন্ট সংখ্যা ছিল আমাদের ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর 1 ইউনিট বা 1 পরিমাণ মানের পরিবর্তনের জন্য ওয়াই অক্ষ বরাবর যে পরিমাণ পরিবর্তন হচ্ছে এটাই আসলে ঢাল বা স্লপ হিসেবে কাজ করে। তাহলে ঢাল বা স্লপের ক্ষেত্রে আমি বলতে পারি আমাদের এই গ্রাফের জন্য স্লপ বা ঢালের যে মানটা সেটা হচ্ছে অবশ্যই 2,000 হবে, কেননা এই 2,000টা আমি পেয়েছি এক্স অক্ষ বরাবর ইউনিট বা একক টাইমের সাপেক্ষে ওয়াই অক্ষ বরাবর কী পরিমাণ স্টুডেন্ট চেঞ্জ হচ্ছে সেটার উপর ভিত্তি করে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর একক পরিমাণ সময় বা 1 ইয়ারের জন্য ওয়াই অক্ষ বরাবর 2,000 করে স্টুডেন্ট বাড়ছে, তাই এই বাড়া জিনিসটাকে বলা হয় উন্নতি। তাহলে আমাদের ঢালটা কিন্তু এখানে একটা উন্নতির ঢাল হিসেবে কাজ করবে, বা বলা যায় উন্নয়নের ঢাল হিসেবে কাজ করবে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের ঢালটাকে আমি বলতে পারি পজিটিভ একটা ঢাল। তাহলে যেই সমস্ত ঢালের জন্য কি বলবো, যে সমস্ত কন্ডিশনের জন্য এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষ বরাবর মানটা বাড়তে থাকে, ওই সমস্ত কন্ডিশনের জন্য যে স্লপ বা ঢালটাকে আমি পাই সেটাই হচ্ছে কি আমাদের পজিটিভ ঢাল। তাহলে আমরা এখানে একটা পজিটিভ ঢালের এক্সাম্পল পেলাম। এখন আমি যদি এখানে একটা ছোট্ট ত্রিভুজ তোমাদেরকে দেখাই, ভালো করে খেয়াল করো। আমি যদি ধরো এই অংশটা যোগ করে দিই এখানে, এবং এই অংশটা যদি যোগ করে দিই, তুমি এখানে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল দেখতে পাবে। আমি জাস্ট হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিচ্ছি, এতটুকু হচ্ছে আমাদের এখানে একটা ট্রায়াঙ্গেল। এবং এই ট্রায়াঙ্গেলটা একটা সমকোণী ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। এবং এটা কি নির্দেশ করে আমাদেরকে? এটা নির্দেশ করে যে আমাদের ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট পরিবর্তন, এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট পরিবর্তন। দেখো, এক্স অক্ষ বরাবর আমাদের পরিবর্তনটা হচ্ছে এখানে 2 ইয়ার, আর ওয়াই অক্ষ বরাবর এখানে পরিবর্তনটা হচ্ছে 4,000 স্টুডেন্ট। তাহলে আমরা দেখো তো এই জিনিসটা এখানে পাচ্ছি না, 4,000 ডিভাইডেড বাই 2। তাহলে 4,000 ডিভাইডেড বাই 2 এটা যদি আমি এখান থেকে নিই, তুমি দেখতে পাচ্ছ ঠিক এই জায়গা থেকে আমি এই ত্রিভুজের, দ্যাট মিনস এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তো এই সমকোণী ত্রিভুজের লম্ব হিসেবে কাজ করছে হচ্ছে 4,000, এবং লম্ব বরাবর আমি দেখতে পাচ্ছি এটা আসলে একটা পার্থক্যকে নির্দেশ করে। কিসের পার্থক্য? দুটো পয়েন্টের পার্থক্যকে। তো আমি একটু দেখাই দুটো পয়েন্ট কোথায় আছে। একটা পয়েন্ট হচ্ছে এই জায়গাটাতে আছে, আর একটা উপরে আছে। তো আমি এখন এই ত্রিভুজটার একটা নাম দিলাম, ধরো এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এবং এটা হচ্ছে আর বিন্দু। ওকে, তো তাই যদি নাম দিই তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি কিউ এবং আর এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 4,000 করে, পি এবং আর এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 2 বছর মতো। এবং আমরা এখান থেকে যে স্লপ বা ঢালের মানটা যে পাচ্ছি, এই স্লপটা আমরা অঙ্ক করে বা ঐকিক নিয়ম করে পেরেছি কত? 4,000 ভাগ হচ্ছে 2। এবং 4,000 বরাবর যেটা কাজ করছে সেটা হচ্ছে আমাদের আর কিউ অথবা কিউ আর, এবং 2 বছর ধরে কাজ করছে হচ্ছে পি আর এই রেখাটা। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, আমাদের এখানে পি কিউ যেটা, পি কিউ মানে হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব, আবার পি আর যেটা এটাও কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব। এখন এই দূরত্বগুলোকে তুমি যদি পয়েন্ট দিয়ে ডিনোট করো, দ্যাট মিনস আমি ধরে নিলাম কিউ বিন্দুর যে স্থানাঙ্ক সেটা ধরো কি ধরবো, x3, y3 ধরলাম, কথার কথা। আর বিন্দু যে স্থানাঙ্ক সেটা আমি কি ধরবো, x3, y2 ধরলাম। কেন? কারণ আমাদের কিউ এবং আর বিন্দুটা যেহেতু একই ওয়াই অক্ষের উপর মানে এক্স অক্ষের উপর অবস্থিত, তাই এদের বুঝটা অবশ্যই সমান হবে, দ্যাট মিনস x3 এখানে সেম বুঝ থাকবে। আমি যদি এখন পি বিন্দুর জন্য স্থানাঙ্ক ধরি সেটা কি হবে, অবশ্যই এটা হবে কথার কথা x2, বাট এখানে আমাদের y2 হবে। কেন? কারণ পি আর আর যেহেতু একই লাইনে আছে, তাই পি এবং আর এর কোটি যেটা সেটা অবশ্যই সেম হবে। তাই যদি হয় তাহলে আমরা এখানে স্লপটাকে এম দিয়ে প্রকাশ করতে পারি। এবার আমরা এই এমটাকে একটু ভাঙি, তাহলে এম এর মানটা আমরা পাচ্ছি কি আর কিউ ডিভাইড বাই পি আর। এবং এক্ষেত্রে আমরা আর কিউ এটা দূরত্বটা বের করি দূরত্ব সূত্র অনুসারে, যেহেতু আর থেকে কিউ এতটুকু দূরত্ব হচ্ছে এখানে y3 থেকে y2 এর বিয়োগফল, কেননা তুমি দেখতে পাচ্ছ অলরেডি আমাদের আর এবং কিউ বিন্দুর কিন্তু বুস্টটা সেম, দ্যাট মিনস x3টা সেম। তার মানে তুমি যদি দূরত্ব সূত্র অ্যাপ্লাই করো তাহলে তোমাকে প্রথমে x3 মাইনাস x3 হোল স্কয়ার করতে হবে, মানে দূরত্ব সূত্র আর কি, রুট ওভার দিয়ে বুঝ দেওয়ার অন্তর হোল স্কয়ার প্লাস গড়ি দেওয়ার অন্তর হোল স্কয়ার। তার মানে এই টার্মটা আমাদের চলে যাবে। আমাদের বাকি যে টার্মটা থাকবে সেটা হচ্ছে y3 মাইনাস y2 থাকবে, এবং এর উপর বর্গমূল থাকবে। তো আমি সরাসরি যদি করি দূরত্ব সূত্র দিয়ে, আমি এখানে
আর থেকে কিউ পর্যন্ত মানটা পাবো y3 মাইনাস y2। অর্থাৎ তোমাকে যদি এই জিনিসটা বুঝতে না পারো কোনো সমস্যা নেই, আমি এখানে ভেঙে লিখে দিচ্ছি। আমরা স্থানাঙ্ক জানলে আমরা দূরত্ব সূত্র অনুসারে সব কিছু বের করতেও পারবো। তাহলে আর কিউ দূরত্ব কত, রুট ওভার দিব, তারপর বুঝদয়ের অন্তর, দ্যাট মিনস x3 মাইনাস হচ্ছে x3 হোল স্কয়ার প্লাস হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, দ্যাট মিনস y3 মাইনাস হচ্ছে y2 হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের আর থেকে কিউ এর দূরত্ব। নিচে আমরা পি থেকে আর এর যে দূরত্বটা সেটাও দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এই দূরত্বটা কী হবে, আমাদের আর এর স্থানাঙ্ক মাইনাস পি এর স্থানাঙ্ক, দ্যাট মিনস এখানে হবে x3 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস হচ্ছে এখানে হবে, যেহেতু কোটি দুটো সেম তার মানে y2 মাইনাস y2 হোল স্কয়ার হবে। এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। এবং এটাকে তুমি যদি এখন মডিফাই করো তাহলে তুমি পাবে উপরে কিন্তু শুধুমাত্র দুটো জিনিস পাবে, y3 মাইনাস y2 এই জিনিসটা পাবে, আর নিচে পাবে তুমি x3 মাইনাস x2 এই জিনিসটা পাবে। তো আলটিমেটলি দেখো তো আমরা এখানে যে ঢালটা বের করেছি এই ঢালটার মধ্যে জাস্ট দুইটা বিন্দুর স্থানাঙ্কর বুজ এবং কোটিদ্বয়ের অন্তর চলে এসেছে। একটা হচ্ছে আমাদের কিউ বিন্দু আর একটা হচ্ছে আমাদের পি বিন্দু। অথচ আমরা কিন্তু আর বিন্দু নিয়েও কাজ করেছিলাম, হুট করে কাটাকাটির মাধ্যমে আমাদের আর বিন্দুর যে টোটাল স্থানাঙ্কের কাহিনী সব কিছু কিন্তু চলে গেছে মানে হচ্ছে আছে, বাট একটু অন্যভাবে আছে। তাহলে আমরা যেটা বলতে পারি এখানে ঢাল বলতে আমরা যেটা বোঝাবো সেটা হচ্ছে পি বিন্দু এবং কিউ বিন্দু এই দুটোর মধ্যে কোটিদ্বয়ের পার্থক্য বা অন্তর। y3কে তুমি ধরে নাও কিউ বিন্দুর কোটি, y2কে ধরে নাও তুমি পি বিন্দুর কোটি। তার মানে আমি বলতে পারি এখানে পি থেকে কিউ যে রেখাটা আছে এর যে কোটিগুলো আছে সে কোটির পার্থক্য বা কোটিদ্বয়ের বিয়োগফল উপরে আমরা বসিয়েছি, তাই না? এবং তুমি জিনিসে যেটা করবে সেটা হচ্ছে পি কিউ রেখা নেবে এবং তুমি x3 বলতে কিউ বিন্দুর বুঝকে বুঝবে এখন, এবং x2 বলতে পি বিন্দুর বুঝকে বুঝবে। অর্থাৎ আমরা পি কিউ এই দুটো বিন্দুর যেই বুঝদ্বয়ের বিয়োগফল বা বুঝদ্বয়ের যে অন্তর সেই অন্তর বা বিয়োগটা কিন্তু একদম হর হিসেবে এখানে পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা এখানে ঢালের একটা দারুণ সূত্র পেলাম, সেটা হচ্ছে তুমি যদি কোনো একটা সরল রেখার ঢাল বের করতে চাও ওই সরল রেখাটা হচ্ছে আমাদের এক্ষেত্রে পি কিউ সরল রেখা, তাহলে ওই সরলরেখার দুইটা বিন্দু যে থাকবে পি এবং কিউ এই দুটো বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে এবং ওই স্থানাঙ্ক থেকে বুঝদ্বয়ের অন্তর এবং কোটিদ্বয়ের যে অন্তর বা বিয়োগফল এদের পার্থক্য পার্থক্য না এটা হচ্ছে অনুপাত বা ভাগফল, এটাকে করলে আমাদের হয়ে যাবে। তাহলে খুব সহজ কথা হচ্ছে আমাদের ঢাল হচ্ছে কোনো একটা গ্রাফের জন্য বা কোনো একটা ঘটনা বা ফাংশনের জন্য বা কোনো একটা ইকুয়েশনের জন্য ওয়াই অক্ষ বরাবর একক পরিমাণ পরিবর্তনের ফলে এক্স অক্ষ বরাবর কী পরিমাণ পরিবর্তন হয় সেটার হিসাব। এবং আমরা এখানে আসলে পরিবর্তনটাই ঘটাচ্ছি, দ্যাট মিনস এম বা ঢাল বলতে আমরা আরেকটা জিনিস বুঝবো সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর যেই স্থানাঙ্কের চেঞ্জ ঘটে বা পরিবর্তন ঘটে সেটা উপরে বসবে আর নিচে বসবে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের যে চেঞ্জটা ঘটে বা পরিবর্তন ঘটে সেটা বসবে। তাহলে তোমাকে বুঝতে হবে এক্স অ্যাক্সিস বরাবর এখানে আমাদের চেঞ্জ বা পরিবর্তনটা ছিল কত বছর, 2 বছর, এবং ওয়াই অক্ষ বরাবর যে চেঞ্জ বা পরিবর্তন সেটা ছিল আমাদের টোটালি 4000। তাহলে 4000কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো যেটা পাবে সেটাই হচ্ছে কি ঢাল। তারপর এখানে আরেকটি বিষয় দেখো, তোমাকে একটা ছোট্ট কোণ এঁকে দিই এই ছোট্ট ত্রিভুজে। তুমি দেখো এই ইয়েলো কালারের ত্রিভুজের এই জায়গাটাতে একটা কোণ কাজ করে, এই কোণটাকে আমি ধরে নিলাম থিতা। এখন তুমি যদি এই সমকোণী ত্রিভুজের মধ্যে একটা সূত্র ইউজ করো, সূত্রটা হচ্ছে ট্যান থিতা, তাহলে কেমন হবে? তো আমি একটা সূত্র ইউজ করলাম, ধরো ট্যান থিতা সূত্র। আচ্ছা আমি একটু অন্য কালারে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো আমি এখানে একটা সূত্র ইউজ করলাম ট্যান থিতা। ট্যান থিতা মানে কি? ট্যান থিতা মানে টেরা লম্বা ভূত, তার মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তুমি থিতার সাথে যে কোণটাকে রাখবে মানে কোণের সাথে যে বাহুটাকে রাখবে অতিভুজ বাদে ওটা হবে ভূমি, তার মানে এখানে পি আর হচ্ছে কি ভূমি, তাহলে পি আরটা অবশ্যই নিচে হবে। আর লম্বটা যেহেতু উপরে হবে বাকি বাহুটা দ্যাট মিনস অতিভুজ ছিল হচ্ছে পি কিউ, লম্বটা হচ্ছে এখানে অবশ্যই আর এবং কিউ। তাহলে দেখো তো আর কিউ ডিভাইড বাই পি আর এটাই কিন্তু আমাদের ঢাল ছিল, তাই না? তাহলে আমি বলতে পারি ঢাল আসলে কিছুই না, সেটা হচ্ছে কোনো একটা সরল রেখা, সেই সরল রেখাটা হচ্ছে পি কিউ, এটা ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে যেই কোণ তৈরি করে বা যেই অ্যাঙ্গেল তৈরি করে দ্যাট মিনস থিতা, ওই অ্যাঙ্গেলের যে ট্যানজেন্ট বা ট্যানের যে মানটা আছে সেটাই হচ্ছে ঢাল। তো দেখতেই পাচ্ছ যে পি কিউ রেখাটা আসলে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ কোণটা আমাদের পি আর যেই রেখা বরাবর রয়েছে সেটা আসলে এক্স অক্ষ বা টাইম অক্ষ। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে
কোনো একটা সরলরেখা যে কোণ তৈরি করে সেই কোণের ট্যানজেন্টটাই হচ্ছে ওই সরলরেখার ঢাল। এবং কোনো একটা সরলরেখার ঢাল যদি পজিটিভ হয় আমরা বুঝবো কি যে এক্স অক্ষের সাপেক্ষে আমাদের ওয়াই অক্ষ বরাবর মানটা বাড়ছে। আর যদি ঢালটা কখনো নেগেটিভ হয় তাহলে আমরা বুঝবো এক্স অক্ষের সাপেক্ষে আমরা যদি মানগুলো বাড়াই তাহলে ওয়াই অক্ষের মানগুলো কমতে থাকবে। এবার আমরা পজিটিভ এবং নেগেটিভ এই দুটো স্লপ বা ঢাল সম্পর্কে একটু দেখি। খেয়াল করে দেখা আমাদের পাশাপাশি দুটো ছবি দেওয়া আছে। প্রথম ছবিতে আমরা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট সরলরেখা দেখতে পাচ্ছি যেটা ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে কিন্তু একটা নির্দিষ্ট কোণ তৈরি করেছে থিতা, এবং এটা একটা পজিটিভ স্লপ হিসেবে কাজ করে বা বলা যায় এই সরলরেখাটা হচ্ছে টোটালি ধনাত্মক স্লপ। এবং ধনাত্মক স্লপ কিভাবে আমরা বুঝলাম, তুমি যদি এখানে একটু খেয়াল করে দেখো আমাদের এখানটা টোটালি আগের মতো ঘটনা। দ্যাট মিনস আগের স্লাইডে যে আমরা ছোট্ট ত্রিভুজ এঁকেছিলাম সেম ত্রিভুজটা কিন্তু আমাদের এখানে কাজ করে। অর্থাৎ এই জায়গাটাতে তুমি চাইলে একটা ছোট্ট ত্রিভুজ আঁকতে পারো। এবং এটা তোমাকে আরেকভাবে আমি বলতে পারি যে তুমি দেখতে পাচ্ছ আমি যদি এক্সের মান ধরো 0 রাখি তাহলে ওয়াইয়ের মান একটা নির্দিষ্ট পরিমাণে থাকে, সেটা হচ্ছে কি নেগেটিভ, তাই না? এরকম আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ না আমি এভাবে বলবো না, আমি একটু অন্যভাবে বলি। ধরো এক্সের মান যখন 0 থাকে ওয়াইয়ের মানটা হচ্ছে নেগেটিভ, এই যে নেগেটিভ একটা ভ্যালু। এক্সের মান যদি আমি একটু বাড়াই তাহলে ওয়াইয়ের মানটা আমরা 0 পাচ্ছি। এক্সের মান যদি আরও বাড়াই ওয়াইয়ের মানটা বেড়েছে। এক্সের মান আরটু বাড়াই ওয়াইয়ের মানটা আরও বেড়েছে। এক্সের মান যদি আরও বাড়াই ওয়াইয়ের মানটা আরও বাড়ছে। তার মানে আমরা এক্স অক্ষ বরাবর যদি মানটা বাড়াই ওয়াই অক্ষ বরাবর মানটা বাড়ছে। এই ধরনের সরলরেখার বা গ্রাফের যে স্লপ বা ঢালটা থাকে সেটা হয় পজিটিভ। তার মানে এই ক্ষেত্রে এবার মানটা হচ্ছে কি পজিটিভ। নেগেটিভ স্লপে যেটা ঘটে সেটা হচ্ছে, আমি যদি আবার তোমাদেরকে দেখাই, ধরো এক্সের মান হচ্ছে এখন 0 থাকা অবস্থা আমাদের ওয়াইয়ের যে মানটা সেটা হচ্ছে কি তুমি দেখতে পাচ্ছ আমাদের একটা পজিটিভ ভ্যালু আসছে। ধরো পজিটিভ একটা ভ্যালু এখানে আসছে। এক্সের মান আমি যদি বাড়াই ধরো 0 করি তাহলে ওয়াইয়ের মানটা মানে ওয়াই এক্সের বরাবর এই মানটা কিন্তু অনেক কমে গেছে। এক্সের মান যদি আমি আরও বাড়াই সামনের দিকে পজিটিভ দিকে, ওয়াইয়ের মানটা আমি দেখতে পাচ্ছি এখানে আরও কমেছে জাস্ট এই পয়েন্ট বরাবর। তারপর আমি এক্সের মানটা এখানে আরও বাড়ালাম, ওয়াইয়ের মানটা আমি দেখতে পাচ্ছি নিচের দিকে আরও বেড়ে গেছে। এক্সের মান আরও বাড়ালাম, ওয়াইয়ের মানটা আরও নেগেটিভ হয়ে গেছে। তার মানে আমাদের এই ধরনের সরলরেখার ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর যদি আমি মানটাকে বাড়াতে থাকি ওয়াই অক্ষ বরাবর আমাদের মানটা কিন্তু কমতে থাকে বা নেগেটিভ হতে থাকে। তো এই ধরনের গ্রাফের জন্য আমাদের যে স্লপের মানটা আছে বা এম, এটা হচ্ছে টোটালি নেগেটিভ। এখন কোন স্লপটা মানে কোন সরলরেখার স্লপ বেশি নেগেটিভ, কোন সরলরেখার স্লপ বেশি পজিটিভ, সেটা আমরা একটু দেখব ছবি থেকে। কীভাবে দেখবো আমি একটু বলি। জাস্ট আমি প্রথম ছবিটা দেখাই তোমাদেরকে। দ্যাট মিনস পজিটিভ বা ধনাত্মক স্লপের কথা যদি বলি, তাহলে যদি আমি বলি কোনো একটা সরলরেখা একদম এক্স অক্ষ বরাবর শুয়ে আছে তখন তার স্লপটা কেমন হবে। এক্স অক্ষ বরাবর শুয়ে আছে মানে হচ্ছে তার স্লপটা টোটালি 0 হবে। কেননা স্লপ বলতে বোঝে আসলে এক্স অক্ষের একক পরিমাণ, মানে একক পরিমাণের জন্য ওয়াই অক্ষ বরাবর যেটুকু পরিমাণ পরিবর্তন হয় বা বাড়ে বা কমে সেটা হচ্ছে স্লপ। তো এক্স অক্ষ বরাবর যেহেতু কোনো একটা গ্রাফ শুয়ে আছে তার মানে আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর যত আমি মান বাড়াই না কেন ওয়াই অক্ষ বরাবর কিন্তু তার মানটা বাড়ছে না। তার মানে স্লপের মানটা কি 0। স্লপের মান 0 মানে হচ্ছে স্লপের মানটা অনেক কম। এখন আমি করলাম কি এই সরলরেখাটাকে জাস্ট একটু উপরে উঠালাম, দ্যাট মিনস এক্স অক্ষ থেকে একটু উপরে উঠালাম। তখন আমি বলতে পারি যে হ্যাঁ এই স্লপটা মোটামুটি একটু পজিটিভ স্লপ, যেহেতু এক্স অক্ষের মান বাড়ার সাথে সাথে ওয়াই অক্ষের মানটা কিছুটা পরিমাণ বেড়েছে। তার মানে আমি যদি স্লপের কিছু নাম দিই, ধরো এটা হচ্ছে এই সরলরেখার স্লপ হচ্ছে M1, তাহলে M1 এর মানটা আসলে অনেক ছোটো হবে। আমি একটু লিখে ফেলি, M1 হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সরলরেখার জন্য স্লপ। আমরা এখন আরেকটা সরলরেখা আঁকি। এই সরলরেখাটা আরেকটু দাঁড়িয়ে আছে, দ্যাট মিনস এক্স অক্ষের সাপেক্ষে সে একটু বেশি পরিমাণ কোণ তৈরি করেছে, এবং যেহেতু সে একটু দাঁড়িয়ে আছে ওর স্লপ যদি M2 হয় তাহলে M2 অবশ্যই M1 হচ্ছে বড় হবে। তারপর আমি আরও একটা সরলরেখা আঁকছি যেটা আরেকটু বেশি পরিমাণ কোণ তৈরি করেছে ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে। ওর স্লপটা যদি M3 হয় তাহলে অবশ্যই M3টা M2 এর চেয়ে বড় হবে। এবং আমি যদি আরেকটা সরলরেখা আঁকি যেটা আরেকটু বেশি পরিমাণে খাড়া হয়ে আছে বা দাঁড়িয়ে আছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে, ওর স্লপটা কিন্তু আরও বেশি হবে। আচ্ছা আমি আঁকতে পারছি না কেন, এই এঁকে ফেললাম। তাহলে এটা যদি হয় আমাদের সরলরেখা, এটা স্লপ যদি হয় M4 তাহলে আচ্ছা এটা হবে M3 হচ্ছে আমাদের M4 যে স্লপটা এটা কিন্তু বেশি হবে। আমি এখানে প্রত্যেকবার কিন্তু সরলরেখা আঁকছি, স্লপ কিন্তু আঁকছি না, বা বলা যায় ঢাল কিন্তু আঁকছি না। আমাদের ঢালটা যদি আরেকটু বেশি খাড়া হয়, দ্যাট মিনস মোটামুটি এরকম একটা জায়গায় যদি চলে আসে আমাদের সরলরেখাটা, তাহলে আমি বলতে পারি এই সরলরেখার স্লপটা বা ঢালটা যদি M5 হয় তাহলে M5 এর মান কি আরও বেশি। তার মানে কোনো একটা সরলরেখা
পজিটিভ এক্স অক্ষের সাপেক্ষে যত বেশি পরিমাণ বড় কোণ তৈরি করতে পারবে 0 ডিগ্রি থেকে শুরু করে তার স্লপটা তত বেশি হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আমি যদি দাঁড়া করাতে করাতে সরলরেখাটাকে যদি একদম ওয়াই অক্ষ বরাবর দাঁড়া করিয়ে ফেলি, দ্যাট মিনস এই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, কই গেল, আচ্ছা আমি আঁকতে পারছি না যদিও, ধরে নাও আর কি এই মোটামুটি ওয়াই অক্ষ বরাবর আমি একটা সরলরেখা আঁকলাম, সরাসরি ওয়াই অক্ষের উপর বসে আছে। এই সরলরেখাটার জন্য যে স্লপটা পাবো M6, এটা আমরা বের করতে পারবো না, কেননা এই স্লপটা এতটাই বড় হবে যে এটাকে মোটামুটি ইনফিনিটি লেভেলের স্লপ হিসেবে ধরা হয়। তার মানে ওর স্লপের মান বা খাড়া হয়ে যাওয়ার মানটা ইনফিনিটি, তাই এর মানটা অনেক অনেক বেশি হবে আমাদের M5 চেয়ে বা অন্য অন্য স্লপের চেয়ে। এখন একটা বিষয় দেখো, আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে জাস্ট 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত কোণের এই রেঞ্জের মধ্যে থাকে, তবে কিন্তু আমরা ধনাত্মক স্লপগুলো পাবো বা ধনাত্মক ঢালগুলো পাবো। তার মানে M1 থেকে শুরু করে M6 পর্যন্ত যতগুলো আমরা ঢাল পাবো, আমরা M6কে নিব না, জাস্ট M1 থেকে শুরু করে আছে M1কেও নিব না, হ্যাঁ M1কে নিতে পারি। M1 থেকে শুরু করে একদম M5 পর্যন্ত যতগুলো ঢাল পাবো এরা সবাই হচ্ছে ধনাত্মক স্লপ বা ধনাত্মক ঢাল। এবং এদের একটা শর্ত আছে, সেটা হচ্ছে এই সমস্ত সরলরেখার জন্য তারা যে এক্স অক্ষের সাপেক্ষে কোণ তৈরি করেছে, আমি ধরে নিলাম এই কোণগুলো হচ্ছে থিতা, এই থিতার একটা রেঞ্জ থাকবে। থিতার মানটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোটো হতে হবে, থিতার মানটা অবশ্যই 0 ডিগ্রির চেয়ে বড় হতে হবে। তার মানে 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রির মাঝে যদি আমাদের কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ তৈরি করে, তাহলে ওই সমস্ত সরলরেখার স্লপগুলো বা ঢালগুলো হবে কি পজিটিভ। এখন আমি যদি আরেকটু কম্পেয়ার করি, তুমি দেখতে পাচ্ছ M1 এর স্লপটা হচ্ছে কম, M2 এটার মান বেশি, M3 এর মান আরও বেশি, M4 আরও বেশি, M5 আরও বেশি। তাহলে যে স্লপের মান যত বেশি ধনাত্মক, সেই সরলরেখাটা তত বেশি খাড়া অবস্থা থাকে। তুমি দেখতেই পাচ্ছ যে M1 স্লপটা মানে M1 স্লপযুক্ত সরলরেখাটা অনেকটা শুয়ে আছে, বাট M5 স্লপযুক্ত সরলরেখাটা অনেকটা দাঁড়িয়ে আছে। তার মানে M1টা হচ্ছে কি কম মান, এবং এর জন্য এই সরলরেখাটা কম খাড়া। খাড়া মানে হচ্ছে কম পরিমাণ দাঁড়িয়ে আছে। M5 অনেক বেশি পরিমাণ মানের, তাই আমি বলতে পারি এই M5 স্লপযুক্ত বা সরলরেখাযুক্ত যেই কী বলে যে ঢালযুক্ত সরলরেখাটা আছে, এটা আসলে বেশি খাড়া অবস্থা আছে। সেম ঘটনাটা আমরা বিপরীতভাবে কাজ করাতে পারি নেগেটিভ বা ঋণাত্মক স্লপের জন্য। তো তুমি এখানে ঋণাত্মক বা নেগেটিভ স্লপের দিকে তাকাচ্ছ, দেখো আমি জাস্ট তোমাকে আরেকবার দেখাই। যদি আমাদের ঋণাত্মক এক্স অক্ষ বরাবর এরকম একটা সরলরেখা শুয়ে থাকে, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের স্লপটা শূন্যই হবে, অন্য কিছু হবে না। কিন্তু আমি যদি স্লপটাকে একটু উপরে বাড়াই, স্লপ না মানে সরলরেখাটাকে যদি উপরে বাড়াই, তাহলে আমি এখানে অবশ্যই একটা স্লপ পাবো M1। এবং মনে রাখো এই M1টা আছে, আমি এখানে M1 নাম দিয়ে অন্য নাম দিই, কী দিব, আমি এখানে কথার কথা N1 নাম দিই, ঠিক আছে? তো যদি আমাদের কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা বড় সড়ো কোণ করে এরকম পেছনের দিকে শুয়ে থাকে, তাহলে ওটা স্লপ যদি N1 হয়, আমি N1টাকে এখানে লিখলাম, এবং এই N1 স্লপটা অবশ্যই নেগেটিভ বা ঋণাত্মক হবে। তার মানে N1 যেই ঢালটা, এটার পরিচয় হচ্ছে কি এটা নেগেটিভ থাকবে। তারপরে আমি যদি বলি আমাদের আরেকটা সরলরেখা আছে, আচ্ছা ভিন্ন কালার দেখাচ্ছি, এই সরলরেখাটা আরেকটু খাড়া অবস্থা আছে, দেখো এই অবস্থা আছে, এবং এই সরলরেখাটাও কিন্তু ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে একটা বড় কোণ তৈরি করেছে, যেটা 90 ডিগ্রির চেয়েও বড়, এবং ওর স্লপটাকে বা ঢালটাকে আমি ধরলাম N2। তাহলে N2 যে ঢাল যুক্ত, এই ঢালের মানটা অবশ্যই বড় হবে N1-এর চেয়ে, এবং আমি বলবো আমাদের এই N2 যেটা, এই সরলরেখাটা কিন্তু নেগেটিভভাবে আরও খাড়া হয়ে আছে N1 মানে N1 ঢালযুক্ত সরলরেখার তুলনায়। আবার সেম আগের মতো আমি যদি আরেকটা জিনিস দেখাই, ধরো আরেকটা সরলরেখা আমি দেখাই, সেটা হচ্ছে এই বরাবর কাজ করছে, এবং ওর স্লপ আমি দিলাম হচ্ছে N3। তাহলে এই N3 যে স্লপটা আমি পাবো, এই স্লপের সরলরেখাটা আরও বেশি পরিমাণ ঋণাত্মকভাবে খাড়া হয়ে আছে, তার মানে এটা স্মলার দেন N3 হবে। এইভাবে আসলে চলতে থাকবে, চলতে চলতে যেটা হবে সেটা হচ্ছে সরলরেখাটা এখন যদি একদম নিচ বরাবর খাড়া হয়ে থাকে বা বলা যায় উপরে বরাবর খাড়া হয়ে থাকে, তখন আমরা তার একটা ঢাল পাবো। এবং আমি বলেছিলাম এই ঢালটা হচ্ছে M6, এবং এটা কিন্তু মোটামুটি ইনফিনিটি মানের হবে। তাহলে আমি বলতে পারি N1, N2, N3 এদের সবাই হচ্ছে এক একটা ঢাল, এবং এই ঢালগুলোর মান হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। নেগেটিভ বা ঋণাত্মক মানে হচ্ছে কি যে এক্স অক্ষ বরাবর মান বাড়ার সাথে সাথে ওয়াই অক্ষ বরাবর মানটা কমতে থাকে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট মিনস এখানে এক্স সমানুপাতিক 1/y এই জিনিসটা বা এই সম্পর্কটা কাজ করে।
বাট পজিটিভ যে ঢাল ওর জন্য আসলে এক্স সমানুপাতিক ওয়াই এই সম্পর্কটা কাজ করে। তো এই দুটো সম্পর্ক তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমি যদি এরকম খাড়া করতে থাকি এই সরলরেখাগুলোকে, তাহলে আমরা তত বেশি পরিমাণ নেগেটিভ ঢাল পেতে থাকবো। দ্যাট মিনস আমি যদি খাড়াভাবে আরেকটা সরলরেখা আঁকি, ধরা যাক এই জায়গা বরাবর, আচ্ছা ঠিক মতো দিচ্ছি, তাহলে আমি বলতে পারি এই জায়গাটাতে আমি n4 পরিমাণ ঢাল পাবো এবং এই ঢালটা অবশ্যই কী হবে, অনেক বেশি পরিমাণ বেশি হবে বা বেশি ঋণাত্মক হবে আমাদের n3 এর চেয়ে। তো এখানে আরও বেশি থাকবে, হ্যাঁ এরকমভাবে আমি যদি দেখাই এটা হবে আমাদের m6 এর সমান। তাহলে বিষয়টা হচ্ছে আমাদের n1 সবচেয়ে কম ঋণাত্মক, n4 সবচেয়ে বেশি ঋণাত্মক ঢাল, আবার m1 সবচেয়ে কম ধনাত্মক ঢাল, দ্যাট মিনস এটা হচ্ছে পজিটিভ ঢাল, এবং m4 ছিল এখানে সবচেয়ে বেশি পজিটিভ ঢাল। তার মানে ঢালের যে ক্রম সেটা এভাবে কাজ করে। এখন দেখো তো ঋণাত্মক বা নেগেটিভ ঢালের জন্য কিন্তু আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি, যেহেতু আমাদের এখানে টোটালি স্লপ বা ঢালটা হচ্ছে নেগেটিভ। এজন্য আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি, আমরা যদি অ্যাঙ্গেলগুলো মুছে দিই, আমাদের প্রথম যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু 180 ডিগ্রি হতে পারতো, তাই না? আর আমাদের লাস্ট যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু 90 ডিগ্রি হতে পারতো। তার মানে 180 থেকে 90-র মধ্যে যে রেঞ্জ আছে ওই রেঞ্জের মধ্যে আমি যদি থিতার মানটা বসাই বা ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে কোন একটা রেখার মানে কোণ যদি আমি 90 থেকে 180 ডিগ্রির মধ্যে বসাই, তাহলে অবশ্যই ওই সরলরেখার ঢালগুলো নেগেটিভ হবে বা স্লপগুলো নেগেটিভ হবে। তাহলে আমাদের থিতার যে কন্ডিশনটা সেটা কী হবে, সেটা অবশ্যই বড় হবে 90 ডিগ্রির চেয়ে এবং সেটা অবশ্যই ছোট হবে 180 ডিগ্রির চেয়ে। তাহলে মনে রাখবে এখানে কিন্তু আমি স্মলার দেন ইকুয়াল দিইনি অথবা গ্রেটার দেন ইকুয়াল দিইনি। তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট যতগুলো কোণ তৈরি করবে ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে কোনো একটা সরল রেখা, তাদের সবার ঢালটা হবে কি, অবশ্যই নেগেটিভ। এবং আমি তোমাকে বলেছিলাম যে থিতার মানটা যদি শূন্য হয়, খেয়াল করে দেখো থিতার মান শূন্য মানে হচ্ছে কি ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে কোনো কোণ তৈরি করেনি। দ্যাট মিনস আমাদের এই কেসটা আমি যদি হাইলাইটার দিয়ে তোমাদেরকে দেখাই, থিতা ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে কি যে আমাদের সরাসরি এই ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে ওই লাইনটা শুয়ে আছে। দ্যাট মিনস আমি ধনাত্মক এক্স অক্ষের উপরে এরকম একটা লাইন শোয়া দিলাম, তো ওই লাইনের জন্য আমাদের ঢালের মানটা কিন্তু অবশ্যই শূন্য এবং এক্ষেত্রে থিতাও শূন্য। দ্যাট মিনস ট্যান থিতা যেটা বা ঢালের মান যেটা বা এম এর মান যেটা এটাও শূন্য হবে, জাস্ট ওই কেসের জন্য যেটা এক্স অক্ষ বরাবর শুয়ে থাকে। আর যেটা হচ্ছে একদম লম্বভাবে থাকে, দ্যাট মিনস আমি আবার হাইলাইটার দিয়ে তোমাকে দেখাচ্ছি, যে ঢালটা এরকমভাবে লম্ব বরাবর থাকে বা বলা যায় অক্ষ বরাবর থাকে, ওই সমস্ত ঢালের জন্য আমি বলতে পারি থিতার যে মানটা এটা কিন্তু 90 ডিগ্রি হয়, অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে সে 90 ডিগ্রি কোণ করে দাঁড়িয়ে থাকে। তো 90 ডিগ্রি কোণ করে যদি দাঁড়িয়ে থাকে, আমি যদি ওর জন্য ঢাল বের করতে চাই তাহলে আমি পাবো tan 90 ডিগ্রি। এবং tan 90 ডিগ্রি আসলে কী মিন করে, tan 90 ডিগ্রি আসলে অসংজ্ঞায়িত মিন করে বা ইনফিনিটি কোন একটা মান মিন করে। আরেকটা মজার বিষয় হচ্ছে, তুমি যদি কোনোভাবে কোনো একটা সরল রেখা কী পরিমাণ কোণে হেলে রয়েছে পজিটিভ এক্স অক্ষের সাপেক্ষে সেটা বের করতে পারো, তাহলে ওর আগে 10 বসিয়ে ক্যালকুলেটরে যে অ্যান্সারটা বের করবে তাহলে তুমি ঢালের মানটা পেয়ে যাবে। তাই তোমাদের জন্য আমি যদি কয়েকটা জিনিস দেখাই, যেমন বিভিন্ন কোণে হেলে থাকা সরলরেখার ঢাল তুমি সরাসরি সূত্র ইউজ করে বের করতে পারো। যেমন আমি যদি বলি ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে কোনো একটা সরলরেখা 0 ডিগ্রি কোণ করে রয়েছে, তাহলে ওই সরলরেখার জন্য ঢাল হবে tan থিতা বা tan 0 ডিগ্রি, যার মান হচ্ছে 0। তাহলে 0 হচ্ছে ওই সরলরেখার ঢাল। 0 মানে হচ্ছে কি যে এক্স অক্ষের একক পরিমাণ পরিবর্তনের ফলে ওয়াই অক্ষ বরাবর কোনো পরিবর্তন ঘটবে না, এই ঘটনা। তারপর আমি যদি বলি কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে রয়েছে, তাহলে ওর ঢাল হবে কি tan 45 ডিগ্রি। এবং tan 45 ডিগ্রি মানে হচ্ছে কি 1 মানে একটা দারুণ সম্পর্ক। দ্যাট মিনস 1 মানে হচ্ছে, আমি যদি একটু খুলে বলি জিনিসটা হচ্ছে এরকম, ঢাল আসলে কী ছিল, ওয়াই অক্ষ বরাবর বা ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের পার্থক্য বা বলা যায় কোটিদ্বয়ের অন্তর, আর এক্স অক্ষ বরাবর কোটিদ্বয়ের অন্তর, এটারই তো ভাগফল ছিল, তাই না? তাহলে এখানে আমি বলতে পারি ওয়াই অক্ষ বরাবর আমাদের বিয়োগ ছিল উপরে, আর এক্স অক্ষ বরাবর আমাদের এখানে বিয়োগ ছিল, মানে বুঝদ্বয় কোটিদ্বয়ের অন্তর বা বিয়োগ। তাহলে আমাদের বিয়োগটা এমনভাবে কাজ করেছে যার জন্য আমাদের ভাগফলটা 1 হয়েছে। কীরকমভাবে, অর্থাৎ এখানে আমরা যে পার্থক্যটা পাবো সেই পার্থক্যর মান কথার কথা যদি হয় এক্স না আমি অন্য কিছু ধরি, কথার কথা ই ধরি, আমাদের নিচে যে পার্থক্যটা পাবো সেটার মান আমাদের ই আসবে, অর্থাৎ সেম আসবে, এবং ই কাটাকাটি গেলে 1 আসবে, মানে দুইটা সেম মান আসবে। তাহলে কোনো একটা সরলরেখার ঢাল 45 ডিগ্রি হচ্ছে এমন একটা কেস বা এমন একটা কন্ডিশন যেখানে আমাদের
প্রতি একক পরিমাণ এক্স অক্ষের পরিবর্তনের জন্য ওয়াই অক্ষেরও সেম পরিমাণ পরিবর্তন হয়। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এক্স অক্ষের পরিবর্তন যদি ই পরিমাণ মানের হয়, ওয়াই অক্ষের পরিবর্তনটা আমাদের ই পরিমাণ মানের হবে। তারপর আমরা 90 ডিগ্রির কথা আমরা অলরেডি দেখেছিলাম। তুমি এখানে 90 ডিগ্রি দিতে পারো, তার মানে তখন আমি বলতে পারি এটা একটা অসংজ্ঞায়িত বা বলা যায় এমন একটা ঢাল আসবে যেটা এতটাই বিশাল বা এতটাই বড় বা এতটাই কম বা এতটাই ছোট যেটা আমরা ধরতে পারি না। তো এটাকে অনেক সময় ইনফিনিটিও ধরা হয়, বাট আমি এটাকে আনডিফাইন ধরতে পছন্দ করি। দ্যাট মিনস যদি কখনো কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে ওই সরলরেখার ঢালটা আমরা নির্ণয় করতে পারবো না বা সেটা আনডিফাইন হবে। তবে কিছু ক্ষেত্রে কনসিডার করা হয় ওই সরলরেখার ঢালটা অনেক বেশি না হয়, অনেক কম, সেজন্য ইনফিনিটি দেওয়া হয়। বাট আমি পার্সোনালি ইনফিনিটি সাপোর্ট করি না, আমি আনডিফাইন সাপোর্ট করি। দ্যাট মিনস ওই সরলরেখার ঢালটা আমরা জানি না, অনির্ণেয়। তারপরে যদি আমি 150 ডিগ্রি কোণ দিই, এটা তোমাদের কাজ, তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে। 150 ডিগ্রি বানাবে এবং তোমরা এটা দেখেছো আগের স্লাইড থেকে যে যখন আমরা কোণের মানটা বা থিতার মানটা একটা নির্দিষ্ট রেঞ্জে রাখতাম, দ্যাট মিনস 90 ডিগ্রি স্মলার দেন থিতা স্মলার দেন 180 ডিগ্রি, ওই সময়টাতে আমাদের ঢালটা কিন্তু নেগেটিভ থাকতো। তাহলে স্পষ্ট বুঝতে পারছি আমাদের এখানে যে ঢালের মানটা এটা অবশ্যই নেগেটিভ আসবে। তো এই সমস্ত কেস দেখেও তুমি বের করতে পারো যে কোন ঢালটা পজিটিভ আসবে, কোন ঢালের মানটা নেগেটিভ আসবে। তো আমরা এতক্ষণ সরলরেখার ঢাল সম্পর্কে দেখেছি। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে বক্ররেখা থেকে কিভাবে ঢাল বের করতে হয়। কেননা বক্ররেখাগুলো কিন্তু একটু অন্যরকম, এরা সবসময় কিন্তু ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে সেম ধরনের কোণ তৈরি করতে পারে না। যেমন আমি তোমাকে যদি এরকম একটা বক্ররেখা দেখাই, তাহলে খেয়াল করে দেখো, এ থেকে শুরু করে বি পর্যন্ত পয়েন্টের মধ্যে একটা বক্ররেখা দেখতে পাচ্ছি এবং এটা একটা প্যারাবোলা বা পরাবৃত্ত হিসেবে কাজ করে এবং এটার ফাংশন হচ্ছে কি ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স। তো আমরা এত কিছু দেখবো না, আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর দেখবো। এখন এই বক্ররেখাটার মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে। এই নিজে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এরকম করতে করতে আমরা অনেকগুলো পয়েন্ট কিন্তু পাচ্ছি। তার মানে প্রত্যেকটা পয়েন্টের দিকে যদি তাকাই, এরা কিন্তু কখনোই সরলরেখা তৈরি করছে না, টোটালটাই বক্ররেখা অবস্থা আছে। তাই এরা কখনোই পজিটিভ ধনাত্মক বা কী বলবো ধনাত্মকই তো, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে সেম পরিমাণ কোণ তৈরি করবে না, ভিন্ন ভিন্ন পরিমাণ কোণ তৈরি করবে। তো যখন আমরা বক্ররেখার ঢাল বের করতে যাব, তখন ওই বক্ররেখার যে কোনো একটা বিন্দুর ঢাল বের করব। কিভাবে বের করব? আমরা যে কোনো একটা বিন্দু, ধরো পি হচ্ছে আমাদের সেই বিন্দু, ওই বিন্দু বরাবর আমরা একটা স্পর্শক বা ট্যানজেন্ট আঁকবো। স্পর্শকের ইংলিশ হচ্ছে ট্যানজেন্ট। তারপরে ওই স্পর্শকটা ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে কী পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করবে, সেই অ্যাঙ্গেলটা আমরা বের করব। তারপর ওই অ্যাঙ্গেলের সাথে আমরা ট্যানকে বসিয়ে দেব, তখনই আমরা ওই বক্ররেখার ওই বিন্দুর ঢালটা পেয়ে যাব। তার মানে একটা বক্ররেখার মধ্যে অনেকগুলো বিন্দু থাকে এবং প্রতিটা বক্ররেখা আসলে এক একটা সঞ্চারপথ বা বলা যায় লোকাস, এবং প্রত্যেকটা পয়েন্টের জন্যই আমরা কিন্তু আলাদা আলাদা ট্যানজেন্ট পাবো এবং প্রত্যেকটা ট্যানজেন্টগুলোকে আমরা সরলরেখা হিসেবে কাজে লাগাবো এবং ওই সরলরেখাগুলো ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে যেই কোণ তৈরি করবে বা অ্যাঙ্গেল তৈরি করবে, ওটার ট্যান থিটা নিলে আমরা ওই বক্ররেখার বিভিন্ন বিন্দুর ঢাল পেয়ে যাব। তাহলে আমি যদি তোমাকে একটু দেখাই, একটা বক্ররেখার মধ্যে কিন্তু ধনাত্মক ঢালও থাকতে পারে, ঋণাত্মক ঢালও থাকতে পারে, শূন্য ঢালও থাকতে পারে, অথবা ইনফিনিটি ঢালও থাকতে পারে। যেমন আমি যদি পরের ছবিটা দেখাই, দেখো আমাদের বক্ররেখার ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। আমরা তিনটে বিন্দুতে তিনটে স্পর্শক এঁকেছি বা ট্যানজেন্ট এঁকেছি। এই বিন্দুতে যে ট্যানজেন্টটা এঁকেছি, এই ট্যানজেন্ট বা স্পর্শকটা টোটালি ধনাত্মক এক্স অক্ষ বরাবর কাজ করছে। আর তোমরা যেন ধনাত্মক এক্স অক্ষ বরাবর যখন কোনো একটা সরলরেখা কাজ করে, তখন তার জন্য আমাদের যে ঢালটা থাকে সেই ঢালের মানটা হয়ে যায় 0। তার মানে এই বিন্দুতে এই বক্ররেখার যে ঢালটা সেটা হবে 0। বি বিন্দুতে দেখতে পাচ্ছ আমাদের এই জায়গাটাতে যে ঢালটা, মানে ঢাল তো না, এটা হচ্ছে সরলরেখা, যে স্পর্শক বা ট্যানজেন্ট আমি এঁকেছি সেটা আসলে ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে জাস্ট 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণ তৈরি করে। অর্থাৎ তুমি করবে কি, এই সরলরেখার যে কোনো একটা পয়েন্টে ধনাত্মক এক্স অক্ষ বরাবর একটা লাইন টেনে দিবে, এখানেও টানতে পারো, এখানেও টানতে পারো। তো লাইনটা যখন তুমি টেনে দিবে, এটাই হবে তোমার তখন ধনাত্মক এক্স অক্ষ এবং ওই লাইন বরাবর তুমি একটা কোণ তৈরি করবে। দেখবে এই থিতার মানটা কেমন। আমি দেখতে পাচ্ছি থিতার মানটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোটো, 0 ডিগ্রির চেয়ে বড়। তার মানে অবশ্যই বি বিন্দুতে আমরা যে সরলরেখাটা পেয়েছি ওর ঢালটা হবে কি পজিটিভ। আবার তুমি সি বিন্দুতে দেখতে পাচ্ছ একটা স্পর্শক আমি এঁকেছি, এখানেও তুমি এক্স অক্ষ এঁকে ফেলবে। তাহলে আমি যদি সি বিন্দুতে আঁকা সরলরেখার মধ্যে এভাবে এক্স অক্ষ আঁকি, উপরে নিচে যে কোনো জায়গায় আঁকতে পারার কোনো সমস্যা নেই, এবং এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তুমি দেখতে পাচ্ছ আমাদের সরলরেখাটা যে কোণ তৈরি করেছে সেটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোটো। তখন তুমি অবশ্যই বুঝতে পারবে কি আমাদের
এই সরলরেখাটার ঢালটা একটা নেগেটিভ, মানে নেগেটিভ ঢাল। তো আমি বলতে পারি এখানে এম এর মানটা হচ্ছে টোটালি নেগেটিভ পাওয়া যাবে। তো এই যে আমরা 3 ধরনের ঢাল কিন্তু এখানে অলরেডি দেখতে পাচ্ছি, এবং কিছু কিছু ক্ষেত্রে তুমি এমনও সরলরেখা পাবে যেটা সরাসরি ওই অক্ষ বরাবর কাজ করে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ঢালের মানটা আনডিফাইন হবে বা ইনফিনিটি হবে। তাহলে তোমাকে মনে রাখতে হবে, যদি আমরা স্ট্রেট লাইন নিয়ে কাজ করি বা বলা যায় সরলরেখা নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের এম বা ঢালের মানটা কিন্তু সবসময় ফিক্স থাকবে। বাট আমরা যদি কার্ভি লিনিয়ার লাইন বা বক্ররেখা নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের ঢালের মানটা বের করার সিস্টেম হচ্ছে কি, বক্ররেখার যে কোনো একটা বিন্দু নিব, ওই বিন্দুতে আমরা স্পর্শক আঁকবো এবং ওই স্পর্শকটাকে সরলরেখা ধরে ওটা পজিটিভ এক্স অক্ষের সাপেক্ষে যে কোণ তৈরি করবে সেই কোণের ট্যানজেন্ট বের করে ঢাল বের করব। তার মানে বক্ররেখার যে ঢাল বা এম, এটা কিন্তু সবসময় ফিক্স থাকবে না, এবং এই বক্ররেখার জন্য প্রত্যেকটা বিন্দুর ঢাল আলাদা থাকবে। তার মানে আমরা এখান থেকে ডিফারেন্ট ঢাল বা স্লপ পেয়ে থাকব। তো এই হচ্ছে আমাদের মেইন কাহিনী বক্ররেখার জন্য আর কি। তাহলে বক্ররেখার জন্য আমাদের ডিফারেন্ট স্লপ বলতে আমি বোঝাচ্ছি যে সব ধরনের স্লপই হতে পারে। সব ধরনের স্লপ মানে হচ্ছে কি, ঢাল মোটামুটি 4 ধরনের হয়, যেটা আমরা অলরেডি দেখেছি। এক ধরনের ঢালের মান হয় হচ্ছে আমাদের ধনাত্মক, আরেক ধরনের ঢালের মান হয় হচ্ছে আমাদের ঋণাত্মক, এক ধরনের ঢাল হচ্ছে টোটালি শূন্য, দ্যাট মিনস ওই ঢালের কোনো মান থাকে না, আরেক ধরনের ঢালের মানটা হয় আনডিফাইন, দ্যাট মিনস ওর কোনো মানই পাওয়া যায় না, মানে অবাস্তব একটা মান তৈরি হয়, বা ইনফিনিটি বলতে পারো, আনডিফাইন অথবা ইনফিনিটি। তো এই 4 ধরনের যেই ঢাল আছে, প্রত্যেকটা ঢালই আমরা বক্ররেখার জন্য বা বক্ররেখার প্রতিটা পয়েন্টের জন্য পেয়ে থাকি। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে। দেখো, এটা হচ্ছে একটা বক্ররেখা, দ্যাট মিনস এটা হচ্ছে একটা প্যারাবোলা বা পরাবৃত্ত, এবং এই পরাবৃত্তটা একটা নির্দিষ্ট গ্রাফের মাধ্যমে কাজ করছে, অর্থাৎ পরাবৃত্তটা নিজেই হচ্ছে একটা গ্রাফ। তো আমি এখানে একটা পয়েন্ট ধরলাম যেটা হচ্ছে পি পয়েন্ট বা পি বিন্দু, এবং এই পি বিন্দুটা আসলে একটা ভ্যারিয়েবল বিন্দু। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ পি বিন্দুটা আসলে বিভিন্ন পয়েন্টে যাচ্ছে, কোনো একটা সময় তার মান কিউ বিন্দু হয়ে যাচ্ছে, আবার তুমি দেখতে পাচ্ছ পি বিন্দুটা এখানে চলে আসছে। তাহলে আমি যদি এটাকে একটা সঞ্চারপথের সাথে তুলনা করি, তাহলে কিন্তু মোটামুটি পারফেক্ট একটা কম্বিনেশন হবে। কেননা সঞ্চারপথ মানে কি ছিল, মুভিং পয়েন্ট বা বলা যায় সঞ্চরণশীল কোনো একটা বিন্দু। তাহলে পি বিন্দু এখানে অবশ্যই সঞ্চরণশীল বা সে মুভমেন্ট করতে পারছে, এবং এই মুভমেন্ট করার ফলে সে এরকম একটা প্যারাবোলা বা পরাবৃত্ত তৈরি করেছে। এবং এই পরাবৃত্তের প্রতিটা পয়েন্টে আমি যদি স্পর্শক আঁকি, তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এই যে এখানে যে গ্রিন কালারের একটা রেখা, একটু পরে দেখবে এই যে এখানে আসছে এখন, এই যে এই গ্রিন কালারের রেখাটা, এই রেখাটা কিন্তু প্রত্যেকটা বিন্দুর জন্য ট্যানজেন্ট বা স্পর্শক হিসেবে কাজ করে, এবং এই স্পর্শকের মানটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, মানে ওর যে অ্যারেঞ্জমেন্টটা, এটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। স্পর্শকটা সবসময় পজিটিভ এক্স অক্ষের সাপেক্ষে সেম পরিমাণ কোণ তৈরি করছে না, কোনো একটা সময় সে পজিটিভ কোণ তৈরি করছে, কোনো একটা সময় সে নেগেটিভ কোণ তৈরি করছে। খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতে সে কিন্তু আমাদের একটা পজিটিভ কোণ তৈরি করেছিল, বাট একটা নির্দিষ্ট সময় পর সে কিন্তু আবার নেগেটিভ কোণ তৈরি করছে। তার মানে কোনো একটা গ্রাফের কথা যদি বলি বা বক্ররেখার কথা যদি বলি, তাহলে তার প্রত্যেকটা বিন্দুতে যে সরলরেখাটা আমরা আঁকবো ট্যানজেন্ট হিসেবে বা স্পর্শক হিসেবে, তাদের ঢালটা কখনোই সেম হবে না। তাদের ঢাল পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, শূন্য হতে পারে, কিংবা আনডিফাইন বা অসংজ্ঞায়িত হতে পারে। তো এখানে আমি তাই দেখলাম যে পি বিন্দুটা বারবার চেঞ্জ করার পর প্রত্যেকটা বিন্দুর জন্য আমাদের আলাদা আলাদা আমরা স্পর্শক পাচ্ছি গ্রিন কালারের বা সবুজ কালারের, এবং প্রত্যেকটা স্পর্শকের জন্য ঢালও আমরা ভিন্ন ভিন্ন পাবো। আরেকটা অ্যানিমেশন তোমাদেরকে দেখাই, খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা কোসাইন ওয়েভ বা কস ওয়েভ। তুমি এটাকে সাইন ওয়েভও ধরতে পারো, কোনো সমস্যা না। হ্যাঁ, এটা হচ্ছে সাইন ওয়েভ, রাইট। এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স দাও, তার মানে সাইন ওয়েভ। সাইন ওয়েভের মধ্যে আমি যদি প্রত্যেকটা বিন্দুর মধ্যে স্পর্শক আঁকি, তাহলে তুমি এই গ্রিন কালারের স্পর্শকটা দেখতে পাবে। এবং আমি যদি তোমাকে দেখাই, এটা হচ্ছে আমাদের মূলবিন্দু। আচ্ছা, আমি একটু অন্য কালার নিই। এবং মূলবিন্দুর পর আমি যদি এই বিন্দুটার মধ্যে একটা স্পর্শক আঁকি, সেটা অবশ্যই ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে পজিটিভ অ্যাঙ্গেল তৈরি করবে, বা বলা যায় 90 ডিগ্রির চেয়ে ছোটো এবং 0 ডিগ্রির চেয়ে বড় অ্যাঙ্গেল তৈরি করবে। তাই এই যে আমি একটা বিন্দু ডিনোট করলাম, এই বিন্দু, এই এ বিন্দুতে যে স্পর্শকটা পাবো, এই যে এখন দেখতে পাচ্ছ, ওর ঢালটা অবশ্যই ধনাত্মক হবে। আবার আমি যদি এখানে একটা বিন্দু ডিনোট করি, বি বিন্দু, বি বিন্দু বরাবর তুমি যে স্পর্শকটা পাবে, সেই স্পর্শকটা কিন্তু এক্স অক্ষের প্যারালাল বা সমান্তরাল থাকবে, যার জন্য তার ঢালটা হচ্ছে 0 হবে। আবার তুমি যদি এই বিন্দুটার দিকে তাকাও, আমি যদি এই বিন্দুর নাম দিই সি বিন্দু, তাহলে সি বিন্দু বরাবর আমরা যে ঢাল বা স্পর্শকটা পাবো, সেটা কিন্তু আবার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোটো কোণ তৈরি করবে। তুমি একটু দেখো ভালো করে, বিভিন্ন, এই যে এখানে আসছে, এখন দেখো সি বিন্দু এই যে এই জায়গাটাতে,
তার মানে আমরা সি বিন্দুতে যে ঢালটা পাবো সেটা অবশ্যই নেগেটিভ একটা ঢাল হবে। বি বিন্দুতে যে ঢালটা পাবো সেটা হবে 0, দ্যাট মিনস এক্ষেত্রে আমাদের বি বিন্দুর জন্য এম এর মানটা হবে 0, এবং এই বিন্দুতে যে ঢালটা পাবো আমরা এক্ষেত্রে একটা পজিটিভ ঢাল পাবো, দ্যাট মিনস এই বিন্দুর জন্য আমরা পজিটিভ ঢাল পাবো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বিন্দুর জন্য কিন্তু আমাদের এখানে ঢালের মানটা বিভিন্ন হচ্ছে, তাই না? তো এইভাবে আসলে ঢালের মানটা নির্ভর করে কোনো একটা বক্ররেখার জন্য, কেননা বক্ররেখার মধ্যে আসলে সব ধরনেরই ঢাল কাজ করে। এবং স্পষ্টভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে স্পর্শক টানার মাধ্যমে ওই স্পর্শকটাকে সরলরেখা বানিয়ে তার থেকে ঢালটাকে বের করা হয়। তো তাই যদি হয়ে থাকে, আই থিঙ্ক তোমরা ভালোভাবে এটা বুঝতে পেরেছো যে এখানে বক্ররেখার জন্য এক একটা বিন্দুর জন্য আমাদের স্পর্শকটা এক এক রকম অ্যাঙ্গেল তৈরি করে ধনাত্মক এক্স অ্যাক্সিসের সাপেক্ষে।